Assalamu alaikum, dear students. Welcome to our channel, Step onto Medicine. Today, our topic is fluid management in diarrhea for pediatric patient. আমরা আমাদের মেডিসিন পেপার 2 এর যে পেডিয়াট্রিক পার্টটা রয়েছে সেই পেডিয়াট্রিক্স পার্টের আমরা আজকে একটি ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে ডায়রিয়ার পেশেন্টদের আমরা কিভাবে ফ্লুইড ম্যানেজমেন্ট করব। তো এটা প্রফের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক। স্যাররা ফ্রিকুয়েন্টলি আস্ক করে প্রফে, অনেক সময় রিটেনে আসে। তো এটা আমাদের এই ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। আমরা এর সাথে সাথে প্রথমেই আমরা ডিহাইড্রেশন সম্পর্কে একটু জানবো। মেনলি ডিহাইড্রেশনকে আমরা কয়ভাবে ক্লাসিফিকেশন করি এবং ক্লিনিক্যালি আমরা কি কি সাইন পাই এবং সেই সাইনের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করি সেটা আমরা জানবো। তারপরে আমরা আমাদের মেইন ফ্লুইড ম্যানেজমেন্টে যাব। আমরা আমাদের টোটাল পড়াটা ইনশাল্লাহ পড়বো প্রফেসর আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে, স্টেপ অন টু পিডিয়াট্রিক্স। এই বই থেকে ইনশাল্লাহ আমরা আমাদের টোটাল পড়াটা পড়ব। তো ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আশা করি তোমরা একটি স্লাইড দেখতে পাচ্ছ, যদিও স্লাইডটা কিছুটা অস্পষ্ট। তো চলো আমরা এই স্লাইড থেকে আগে ডিহাইড্রেশনের ক্লাসিফিকেশন জেনে নিই। আমরা জানি ডিহাইড্রেশনকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নো ডিহাইড্রেশন, একটা হচ্ছে সাম ডিহাইড্রেশন এবং একটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। এখন এই যে তিনটা টাইপকে আমরা ক্লিনিক্যালি কিভাবে পার্থক্য করব। ক্লিনিক্যালি পার্থক্য করার জন্য আমাদের হাতে কয়েকটা সাইন আছে। আমরা এই কয়েকটা সাইন যদি দেখি তাহলে আমরা তখন বুঝতে পারবো যে পেশেন্ট এই অবস্থায় আছে। সবার ফার্স্ট হচ্ছে কি অ্যাপিয়ারেন্স বা জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট। আমি যদি দেখি যে পেশেন্টটা ওয়েল অ্যালার্ট, ঠিক আছে, পেশেন্ট ওয়েল অ্যালার্ট, পেশেন্ট স্বাভাবিকভাবে আছে, অ্যাপিয়ারেন্স নর্মাল, তাহলে আমি বুঝবো যে এখানে কোনো ডিহাইড্রেশন নাই, নো ডিহাইড্রেশন। যদি আমি দেখি পেশেন্ট ইরিটেবল, রেস্টলেস, তাহলে আমি বুঝবো এখানে সাম ডিহাইড্রেশন। আর যদি আমি দেখি পেশেন্ট লেথার্জিক, অ্যাপ্যাথিক অর ইভেন আনকনশাস, তাহলে বুঝবো এটা সিভিয়ার ডিহাইড্রেশনের পেশেন্ট। 1 নাম্বার। 2 নাম্বার আমরা চলে আসবো, পেশেন্টকে আমরা ওয়াটার বা পানি অফার করব। আমরা যদি দেখি পেশেন্ট ড্রিঙ্ক নর্মালি, মানে সে স্বাভাবিকভাবে পানি দেওয়া হয়েছে তাই সে পানি খাচ্ছে, তাহলে এটা নো ডিহাইড্রেশন, তার কোনো থার্স্ট নাই। যদি আমি দেখি তাকে পানি দেওয়ার সাথে সাথে সে খুব আগ্রহী হয়ে পানিটা নিচ্ছে, অর্থাৎ ড্রিঙ্ক ইগারলি, তাহলে এটা সাম ডিহাইড্রেশন। এবং আমরা যদি পানি অফার করছি, পেশেন্ট একেবারেই পানি খাওয়ার মতো অবস্থায় নেই, আনএবল টু ড্রিঙ্ক, তাহলে এটা সিভিয়ার ডিহাইড্রেশন। 2টা পয়েন্ট গেল। থার্ড, স্কিন পিঞ্চ। আমি পেশেন্টের আম্বিলিকাস এবং ফ্লাঙ্কের মাঝখানে ফুল থিকনেস স্কিন নিয়ে আমি স্কিন পিঞ্চ করব। যদি আমি দেখি ইটস গো ব্যাক কুইকলি, সাথে সাথে এটা আগের অবস্থায় চলে যাচ্ছে, তাহলে নো ডিহাইড্রেশন। যদি দেখি এটা স্লোলি যাচ্ছে বাট উইদিন 2 সেকেন্ডস, তাহলে এটা সাম ডিহাইড্রেশন। এবং যদি দেখি এটা ভেরি স্লোলি যাচ্ছে, গ্রেটার দ্যান 2 সেকেন্ডস, এটা সিভিয়ার ডিহাইড্রেশন। ফোর্থ, আই সাইন। যদি আমরা দেখি আই নর্মাল, তাহলে এটা নো ডিহাইড্রেশন। যদি দেখি আই শানকেন, তাহলে নো ডিহাইড্রেশন। রিসেন্টলি বইতে সিভিয়ার ডিহাইড্রেশন এখানেও ভেরি শানকেন কথাটা ইউজ না করে টার্মটা শানকেন ইউজ করে, অর্থাৎ ভেরি শানকেন আর শানকেনের মধ্যে যেহেতু পার্থক্য করা খুব কঠিন, এই জন্য 2 ক্ষেত্রে আমরা শানকেন শব্দটা ব্যবহার করি। তাহলে এই 4টা ফিচার
এটা হচ্ছে আমার মেইন ফিচার অফ ডিহাইড্রেশন। আমরা এই 4টা ফিচারের উপরে ডিপেন্ড করে আমরা ডিহাইড্রেশন ডায়াগনোসিস করব। এখন আসলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা কী হবে? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা হচ্ছে এই যে 4টা ফিচার বলা হলো, এর মধ্যে 2টা বা তার বেশি যদি থাকে তাহলে আমরা বলবো সেটা ডিহাইড্রেশন। যদি 2টা বা তার বেশি থাকে সাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে তাহলে সাম ডিহাইড্রেশন, 2টা বা তার বেশি যদি সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে থাকে তাহলে সিভিয়ার ডিহাইড্রেশন, আর যদি কিছু না থাকে তাহলে হয়তো নো ডিহাইড্রেশন। ঠিক আছে? ওকে, আশা করি এতটুকু আমরা ইনশাল্লাহ ক্লিয়ার। এখন চলো, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট, যে আইএমসিআই অর্থাৎ ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, আইএমসিআই এর যে গাইডলাইন সে অনুযায়ী কোনো পেশেন্ট যখন নো ডিহাইড্রেশন নিয়ে আসবে তখন তার জন্য আমাদের যে ফ্লুইড ম্যানেজমেন্ট প্ল্যান হবে সেটাকে আমরা বলবো প্ল্যান এ। যদি সাম ডিহাইড্রেশন নিয়ে আসে তাহলে হবে হচ্ছে প্ল্যান বি, এবং সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসলে হবে প্ল্যান সি। আমরা এই প্ল্যান এ শিখবো, প্ল্যান বি শিখবো, প্ল্যান সি শিখবো ইনশাল্লাহ। আমরা এখন চলে যাই আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে স্টেপ অন টু পেডিয়াট্রিক্স, সেখান থেকে আমরা এই টার্মগুলো শিখবো ইনশাল্লাহ। তো চলো যাই। ওকে, আমরা এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বই। এই আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে আমরা এখন আমাদের যেই ম্যানেজমেন্ট অফ ফ্লুইড এটা পড়বো ইনশাল্লাহ। এটা আসলে কোন পার্টের আন্ডারে আছে আমরা একটু দেখে আসি। চলো একটু উপরে যাই আমরা, তোমরা টপিকটা জেনে রাখো। এটা হচ্ছে চ্যাপ্টার 13 ডায়রিয়ার আন্ডারে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 5th এডিশন, চ্যাপ্টার 13 ডায়রিয়া। এটারই একটু লাস্টের দিকে আমাদের এই ম্যানেজমেন্ট প্ল্যানটা দেওয়া আছে। আমরা যেহেতু আজকে ম্যানেজমেন্টটা পড়বো এই জন্য আমরা বাকিগুলোর দিকে গেলাম না। ঠিক আছে, চলো আমরা আগে প্ল্যান এ শুরু করি। আমরা বলছি প্ল্যান এ হচ্ছে কার জন্য? যার জন্য নো ডিহাইড্রেশন। কোনো একটা বেবি যদি নো ডিহাইড্রেশনে থাকে তাহলে তার জন্য প্ল্যান এ। যদি নো ডিহাইড্রেশনে থাকে তাহলে তার ফিচার কি কি থাকবে দেখো। নট ইনাফ সাইন টু ক্লাসিফাই অ্যাজ সাম অর সিভিয়ার ডিহাইড্রেশন। আমরা বলছিলাম যে যদি আই সাইন নর্মাল থাকে, আই শান্তকেন না হয়, যদি অ্যাপিয়ারেন্স নর্মাল হয়, যদি তার স্কিন পিনস গো ব্যাক নর্মালি, তারপরে যদি তার আমি থার্স্ট করতে পানি অফার করি তাই থার্স্ট হচ্ছে নর্মাল থাকবে, এই ফিচারগুলো সবই যদি নর্মাল থাকে তাহলে আমি বুঝবো সেটা নো ডিহাইড্রেশন। ওকে, অর্থাৎ সাম এবং সিভিয়ার ডিহাইড্রেশনের কোনো ফিচার না থাকলেই সেটাকে আমরা নো ডিহাইড্রেশন বলে ক্লাসিফাই করব। এখন যদি পেশেন্টটা নো ডিহাইড্রেশন নিয়ে আসে তখন আমার ম্যানেজমেন্ট প্ল্যানটা কী হবে, আমরা সেটাকে কীভাবে ম্যানেজ করব? আমার ম্যানেজমেন্ট প্ল্যান হবে হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস। আমি ওআরএস দিয়ে আমি পেশেন্টটা ম্যানেজ করব। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। আসলে যখন তোমরা পেশেন্ট ডিল করবে তখন পেশেন্টদেরকে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিবে, বা নিজেদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের নর্মালি আমরা যে ওআরএস এর প্যাকেট পাই ওটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। এই সল্টটা আমরা 500 ml ফ্লুইডের মধ্যে মিক্স করতে হয়। 500 ml ফ্লুইডের মধ্যে মিক্স করলে এর অসমোলারিটিটা নিয়ার টু প্লাজমা হয়, অর্থাৎ নর্মাল অসমোলারিটি হয়। ঠিক আছে, একটু সামান্য বেশি হয় যদিও, তো যাই হোক ওটা আমাদের টপিক না। তো আমাদের লার্নিং হচ্ছে এখান থেকে এটাই যে আমরা একটা ওআরএস এর যে প্যাকেট এটাকে 500 ml ফ্লুইডের মধ্যে মিক্স করব, তারপরে সেটাকে আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী আমরা সেটাকে পেশেন্টকে বুঝিয়ে আমরা নিজেরা পেশেন্টকে সেভাবে ম্যানেজ করব। তো এখন দেখো, এখন ম্যানেজটা আমি আসলে কীভাবে করবো? আমার মানে ফ্লুইডের পরিমাণটা কী হবে খেয়াল করো। যদি পেশেন্টটা আসে যে লেস দেন 2 ইয়ার্স, পেশেন্টের বয়স যদি 2 বছরের কম হয়, সেক্ষেত্রে আফটার ইচ স্টুল, খেয়াল করো, আফটার ইচ স্টুল আমরা 50 থেকে 100 ml ফ্লুইড দিব, ওআরএস দিব। আর যদি 2 বছরের বেশি হয় সেক্ষেত্রে আফটার ইচ স্টুল 100 থেকে 200 ml ফ্লুইড দিব। এটা কিন্তু ওআরএস দেব, ওরালি যাবে, ওরাল ডিহাইড্রেশন সলিউশন। তাহলে আমাদের যদি নো ডিহাইড্রেশনের পেশেন্ট থাকে
তখন আমরা প্ল্যান এতে এ অনুযায়ী আমরা আগাবো এবং প্ল্যান এর মধ্যে আমাদের ফ্লুইড হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস। ওআরএস যদি পেশেন্ট লেস দেন 2 ইয়ার্স হয় সেক্ষেত্রে ওআরএস দিব হচ্ছে 50 to 100 ml আফটার ইচ ডেফিকেশন। আর যদি 2 বছরের বেশি হয় তাহলে 100 থেকে 200 ml আফটার ইচ ডেফিকেশন। এখন এইটা স্যাররা অনেক সময় এই এমএল এর থেকে টি স্পুন এই টার্মটা শুনতে চাই একটু বেশি, যে তুমি কয় চামচ পেশেন্টের যেই অ্যাটেন্ডেন্স মাকে তুমি কিভাবে বুঝিয়ে দিবে যে এটা কয় চামচ খাওয়াইতে হবে। আমরা জানি 1 টি স্পুন সমান হচ্ছে 5 ml, 1 টি স্পুন সমান হচ্ছে 5 ml। তাহলে যদি 50 ml পাইতে হয় তাহলে আমাদের 10 টি স্পুন লাগবে। তাহলে আমি যদি পেশেন্টের বয়স 2 বছরের কম হয় তাই আমি পেশেন্টের মাকে বলবো যে সে আফটার ডেফিকেশনের পরে 10 থেকে 20 চামচ স্যালাইন খাওয়াই দিবেন। আর 2 বছরের বেশি হলে 20 থেকে 40 চামচ স্যালাইন খাওয়াই দিবেন। শেষ, আমার ফ্লুইড ম্যানেজমেন্ট শেষ। ওকে, আশা করি ক্লিয়ার। এর সাথে একটু খেয়াল করো। আচ্ছা, আমরা ওআরএস দিয়ে ফ্লুইড রিপ্লেসমেন্ট করলাম। ফ্লুইড রিপ্লেসমেন্টের সাথে সাথে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিঙ্ক সাপ্লিমেন্টেশন। আমরা পেশেন্টকে জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিব। কেন জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিব? দেখো এখানে সুন্দর করে স্যার লিখে দিয়েছেন বইতে যে জিঙ্কটা কি করে। জিঙ্ক হচ্ছে ডিউরেশন, সিভিয়ারিটি অ্যান্ড রিকারেন্স অফ ডায়রিয়া বা পাসিং অফ স্টুল এটাকে কমিয়ে দেয়। সাথে সাথে এটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। ঠিক আছে, এবং আমি যেই ফ্লুইড দিচ্ছি এর মধ্যে যে ওয়াটার ইলেকট্রোলাইট আছে এটা ট্রান্সপোর্টকে সে হেল্প করে, সেলুলার গ্রোথ ডিফারেন্সিয়েশনে হেল্প করে। এই জন্য আমরা সাথে সাথে জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিব। এখন জিঙ্ক সাপ্লিমেন্টেশনের ডোজটা কেমন হবে? জিঙ্ক সাপ্লিমেন্টেশনের ডোজটা হবে, যদি পেশেন্ট 6 মাসের কম হয় তাহলে 10 মিলিগ্রাম পার ডে, আর যদি 6 মাসের বেশি হয় তাহলে 20 মিলিগ্রাম পার ডে। ডিউরেশন হবে 10 to 14 ডেজ, জিঙ্ক চলতে থাকবে। আচ্ছা, এখন মায়েরা কোয়েশ্চেন করবে যে আমার বাচ্চাকে কি এখন আমি খাওয়াইতে পারবো? হ্যাঁ, বাচ্চাকে খাওয়ানো যাবে, ফিডিংটা কন্টিনিউস থাকবে। ফিডিং কন্টিনিউ থাকবে। বাচ্চা যদি 6 মাসের কম হয় তাহলে তো বাচ্চা এখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে আছে, তাহলে সে ব্রেস্ট ফিড করবে। আর যদি বাচ্চা 6 মাসের বেশি হয় এবং যদি ব্রেস্ট ফিডিং করে তাহলে সে ব্রেস্ট ফিড করবে, সাথে সাথে তার যে স্বাভাবিক খাবারগুলো স্বাভাবিক খাবার খাবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের প্ল্যান এ, অর্থাৎ নো ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট। এখন আসো সাম ডিহাইড্রেশন। আমরা জানি সাম ডিহাইড্রেশনের যে ম্যানেজমেন্ট এটা করবো হচ্ছে প্ল্যান বি দিয়ে। আচ্ছা, সাম ডিহাইড্রেশন হতে গেলে কি কি ফিচার থাকা লাগে আমরা অলরেডি বলে দিয়েছি, যে রেস্টলেস আর ইরিটেবল থাকবে, শান্তকে নাই থাকবে, থার্সটা হচ্ছে ইগারলি থাকবে, ড্রিঙ্কস ইগারলি, অ্যান্ড স্কিন পিনস গো ব্যাক স্লোলি। এই চারটা হচ্ছে আমার সাম ডিহাইড্রেশনের ফিচার। এর মধ্যে যে কোনো দুইটা বা তার বেশি থাকলেই পেশেন্ট সাম ডিহাইড্রেশন আছে, আমি এটা বলতে পারবো। এখন পেশেন্ট যদি সাম ডিহাইড্রেশনে থাকে তাহলে তার ম্যানেজ করবো কিভাবে? একই কথা, পেশেন্ট যদি সাম ডিহাইড্রেশনে থাকে তাহলে এই পেশেন্টটাকে আমি ম্যানেজ করব ওআরএস দিয়ে, ওরাল রিহাইড্রেশন সলিউশন দিয়ে। এখন কথা হচ্ছে এটার পরিমাণ কেমন হবে। এখানে বাচ্চার বয়স যাই হোক আমি ওআরএস দিব 75 মিলিলিটার পার কেজি বডি ওয়েট। পেশেন্টের প্রতি কেজি বডি ওয়েটের জন্য আমি 75 মিলিলিটার ওআরএস দিব। কতটুকু সময়ের মধ্যে? 4 ঘন্টা। অর্থাৎ পেশেন্টের ওয়েট যদি 4 কেজি হয় সাপোজ, তাহলে আমি পেশেন্টকে দিব 300 ml ওআরএস এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে বলে দিব এটা তাকে 4 ঘন্টা ধরে এটা খাওয়ানো লাগবে। অর্থাৎ 4 ঘন্টার মধ্যে সেই 4 বছরের বাচ্চার জন্য আমার 300 ml ফ্লুইড যাবে। অর্থাৎ আমাদের মূল গাইডলাইনটা হচ্ছে 75 ml পার কেজি ওআরএস, এটা ওরালি যাবে। ঠিক আছে, এখন 4 ঘন্টা পরে আমি পেশেন্টকে আবার অ্যাসেস করব। এর মধ্যে যখন আমি রিহাইড্রেশন চলবে এই সময় পেশেন্ট যদি ব্রেস্ট ফিডার হয় তাই শুধুমাত্র সে ব্রেস্ট ফিড করতে পারবে, বাকি অন্য কোনো ধরনের ফুড তাকে খাওয়ানো যাবে না, এটা একদম স্টপ। ঠিক আছে, এখন 4 ঘন্টা আমি পেশেন্টকে ব্রেস্ট মিল্ক দিলাম, আমি হচ্ছে ওআরএস দিলাম।
দেওয়ার পরে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি পেশেন্টকে মনিটর করব। কিভাবে মনিটর করব? আমি 4 ঘন্টা পরে পেশেন্টকে আমি দেখব যে পেশেন্ট যে আমার সাম ডিহাইড্রেশনে ছিল, এখন সে পেশেন্টের কি কন্ডিশন? সে কি সাম ডিহাইড্রেশনে আছে? না সাম ডিহাইড্রেশন থেকে সে নো ডিহাইড্রেশন, অর্থাৎ সাম ডিহাইড্রেশনের তার যেই ফিচারগুলো এগুলো চলে গিয়েছে। যদি এমন হয় পেশেন্ট সাম ডিহাইড্রেশন থেকে নো ডিহাইড্রেশনে চলে আসছে, সেক্ষেত্রে আমি আমার যে ম্যানেজমেন্ট সেটা প্ল্যান বি থেকে প্ল্যান এ তে সুইচ করব। একটু আগে প্ল্যান এ যা বললাম হুবহু সেম। আমি যদি দেখি যে পেশেন্ট আমি যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে আছে, খারাপও হয়নি, ভালোও হয়নি, তাহলে আমি আমার সেই যে 4 ঘন্টার যে রেজিমেন্ট, অর্থাৎ প্ল্যান বি এর রেজিমেন্ট, এটা আমি আরেকবার কন্টিনিউ করব। এবং আমি যে দেখি পেশেন্ট এখন আরও খারাপ অবস্থা হয়ে গিয়েছে, সিভিয়ার ডিহাইড্রেশন চলে আসছে, তাহলে আমি তখন প্ল্যান বি থেকে প্ল্যান সি তে সুইচ করব। প্ল্যান সিটা কি হবে আমি এরপরে বলতেছি। এবং এর সাথে সাথে কিন্তু আগের মতোই জিঙ্ক সাপ্লিমেন্টেশন চলবে, এবং ফিডিং হিসাবে বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক খাই তা সে ব্রেস্ট মিল্ক খেতে থাকবে। ওকে, এটা গেল আমাদের সাম ডিহাইড্রেশন। এখন আসো সিভিয়ার ডিহাইড্রেশন। আমরা এতক্ষণ পর্যন্ত যে দুটো ডিহাইড্রেশন বললাম, দুটার একটাতেও কিন্তু আমরা বলিনি পেশেন্টকে হসপিটালাইজ করা লাগবে, এবং মানে হসপিটালাইজ করা একদম মাস্ট ইন্ডিকেটেড, এবং কোনোটাতে কিন্তু আমরা আইভি ফ্লুইড দিইনি, সবটাতে আমরা ওরালি ওআরএস দিয়ে আমরা ম্যানেজ করছি। কিন্তু পেশেন্ট যখন সিভিয়ার ডিহাইড্রেশনে চলে আসবে তখন তাকে আর বাসায় ম্যানেজ করা যাবে না, পেশেন্টকে হসপিটালে ম্যানেজ করতে হবে, এবং পেশেন্টকে অবশ্যই আইভি ফ্লুইড দিয়ে ম্যানেজ করতে হবে। এখন এটা আমরা কিভাবে করব? আচ্ছা, খেয়াল করো, আমরা এর আগে যখন ডিহাইড্রেশনের ফিচারগুলো পড়িয়েছি, আমরা যখন ডিহাইড্রেশনের ক্লাসিফিকেশন বলছি তখন আমরা সিভিয়ার ডিহাইড্রেশনের ফিচার বলে ফেলছি। কি আছে এর মধ্যে? পেশেন্টের অ্যাপিয়ারেন্স হবে লেথার্জিক আর আনকনশাস হতে পারে, পেশেন্টের আই হবে শান্তকেন, আমরা বলছিলাম এটা ভেরি শান্তকেন না শান্তকেন হবে। তারপরে থার্স্ট হবে হচ্ছে আনএবল টু ড্রিঙ্ক অ্যান্ড স্কিন পিন্স গো ব্যাক ভেরি স্লোলি মোর দ্যান 2 সেকেন্ড। এই ফিচারগুলো যদি আমি পাই, এই ফিচারগুলোর মধ্যে দুইটা বা তার বেশি যদি থাকে তাহলে আমরা তাকে সিভিয়ার ডিহাইড্রেশন হিসেবে আমরা ডায়াগনোস করব। এবং সিভিয়ার ডিহাইড্রেশন আমি যখন ডায়াগনোসিস করে ফেলবো তখন আমাকে আমার যে ফ্লুইড ম্যানেজমেন্ট এটা আইভিতে শিফট করতে হবে। ঠিক আছে, তার মানে আমার সিভিয়ার ডিহাইড্রেশন ম্যানেজমেন্ট হবে আইভি ফ্লুইড দিয়ে। এখন আইভি ফ্লুইড কি কি হতে পারে? আমরা কলেরা স্যালাইন ইউজ করতে পারি, আমরা রিঞ্জার ল্যাকটেট ইউজ করতে পারি, আমরা আমাদের যত ধরনের ক্রিস্টালয়েড আইভি ফ্লুইড আছে সব ইউজ করতে পারি এক্সেপ্ট ডিএ। ডেক্সট্রোজিন অ্যাকোয়া আমরা ইউজ করতে পারবো না, কারণ ডেক্সট্রোজিন অ্যাকোয়ার মধ্যে কোনো ধরনের ইলেকট্রোলাইট নেই, কিন্তু আমার পেশেন্টের তো অনগোয়িং ইলেকট্রোলাইট লস হচ্ছে। তার মানে আমি ডেক্সট্রোজিন অ্যাকোয়া দিলে আমার ফ্লুইডটা ম্যানেজ হবে কিন্তু ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট হবে না, পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। এই জন্য আমি ডিএটা ইউজ করতে পারবো না, বাকি সব ফ্লুইড ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমার এটার পরিমাণটা কেমন হবে? পরিমাণ হবে হচ্ছে 100 ml পার কেজি বডি ওয়েট, 100 ml পার কেজি বডি ওয়েট। এখন এই 100 ml পার কেজি বডি ওয়েট এটা আবার একটু বিশেষ গাইডলাইন অনুযায়ী দেওয়া লাগবে। এটা কেমন? এটা খেয়াল করো, যদি পেশেন্টের বয়স 12 মাসের কম হয় সেক্ষেত্রে আমি যেই 100 ml পার কেজি বডি ওয়েট যে ফ্লুইড দেব তার মধ্যে থেকে 30 ml পার কেজি বডি ওয়েট যতটুকু আমার ফ্লুইড হবে বডি ওয়েটটা ক্যালকুলেট করে ততটুকু ফ্লুইড আমি 1 ঘন্টার মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, সাপোজ পেশেন্টের ওয়েট যদি 10 কেজি হয়, ধরি পেশেন্টের ওয়েট হচ্ছে 10 কেজি যদি হয় তাহলে আমার ফ্লুইড লাগবে হচ্ছে 10 × 100 অর্থাৎ 1000 ml। এই 1000 ml এর মধ্যে আমি 300 ml অর্থাৎ 30% আমি দিব হচ্ছে ফার্স্ট আওয়ারে, 30% যাবে ফার্স্ট আওয়ারে, এবং বাকি যে 70% থাকবে এটা পরের 5 আওয়ার মিলে যাবে, অর্থাৎ প্রথম ঘন্টায় যাবে 30% এবং পরের ঘন্টায় যাবে 70%, অর্থাৎ 70 ml পার কেজি। আর যদি পেশেন্টের বয়স 12 মাসের বেশি হয় সেক্ষেত্রে
আমার 30 ml পার কেজি, অর্থাৎ 30% ফ্লুইড যাবে হচ্ছে হাফ আওয়ার, অর্থাৎ এখানে ফ্লুইড দেওয়ার ডিউরেশনটা অর্ধেকে চলে আসবে, এবং বাকি যে 70% অর্থাৎ 70 ml পার কেজি বডি ওয়েট ফ্লুইডটা যাবে হচ্ছে 2.5 আওয়ার। তাহলে আমি একটা জিনিস দেখলাম, যখন বাচ্চার বয়স 1 বছরের কম, তখন বাচ্চাকে আইভি ফ্লুইড দিব হচ্ছে 6 আওয়ার পর্যন্ত, 6 ঘন্টা পর্যন্ত আইভি ফ্লুইড দিব, তারপরে আমি অ্যাসেস করব। আর যদি বাচ্চার বয়স 1 বছরের বেশি হয়, তাহলে আমি 3 ঘন্টা পর্যন্ত ফ্লুইড দিব, তারপরে বাচ্চাকে অ্যাসেস করব। এবং আমি যখন ফ্লুইড দিব তখন অন্য সব ধরনের ফুড আমার বন্ধ, এক্সেপ্ট ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট মিল্কটা চলতে পারবে। ঠিক আছে? এখন আমি দিলাম ফ্লুইড, দেওয়ার পরে আমি 6 ঘন্টা শেষ হয়ে গেল। এখন আমি মনিটর করব। কি মনিটর করব? দেখব, আচ্ছা, আমি যখন ফ্লুইড দিব, এই যে কন্টিনিউয়াস 6 ঘন্টা পর্যন্ত ফ্লুইড দেব, এর মধ্যে আমাকে 15 থেকে 30 মিনিট পর পর কিন্তু বাচ্চার পালস দেখতে হবে, যে বাচ্চার পালসটা স্ট্রং হচ্ছে কিনা। যদি পালসটা স্ট্রং হয়, তার মানে বাচ্চা আস্তে আস্তে রিহাইড্রেটেড হচ্ছে। আচ্ছা, এখন আমি 6 ঘন্টা পরে দেখলাম বাচ্চাকে, যে বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন ছিল, কিন্তু সেটা কোনো কারেকশন হয়নি, এখনই সিভিয়ার ডিহাইড্রেশন। তাহলে আমার আইভি ফ্লুইড আবার একইভাবে প্ল্যান সি অনুযায়ী আইভি ফ্লুইড চলবে। যদি আমি দেখি বাচ্চা সিভিয়ার থেকে সাম ডিহাইড্রেশন আসছে, তাহলে আমিও প্ল্যান সি থেকে বিতে সুইচ করব। আর যদি দেখি বাচ্চা একেবারে সিভিয়ার ডিহাইড্রেশন থেকে নো ডিহাইড্রেশনে চলে আসছে, তাহলে আমি বাচ্চার প্ল্যানিং, ফ্লুইড ম্যানেজমেন্টের প্ল্যানিং, আমি প্ল্যান সি থেকে প্ল্যান এতে সুইচ করব। তাহলে এই হচ্ছে আমার টোটাল ম্যানেজমেন্ট, এবং সাথে সাথে আমার জিঙ্ক চলতে থাকবে। তাহলে এই ছিল টোটাল ডায়রিয়ার পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্ট। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।